দেখ কি বলেছে এমসিকিউ গুলো, ঠিক আছে তো? বলছে ইফ ওয়েজেস আর পেড অন দ্য বেসিস অফ টাইম, ভালো করে বুঝবি কিন্তু। বলছে বাংলায়ও লেখা আছে, আমি ইংলিশ পিডিএফটাও দিয়ে দেবো, কারণ দেখ আমি কি শিখিয়েছি তোদের, একটা কথা বারবার বলছি, অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স চেষ্টা করবি ইংলিশে অ্যান্সার তৈরি করার। তার মানে কি হবে তোর, কারণ তুই অঙ্ক তো পুরো ইংলিশে করলি, টার্মগুলো তোর ইংলিশ সম্পর্কে নলেজ হয়ে গেছে, ঠিক আছে? তোর এমসিকিউটা দিতে খুব সুবিধা হয়, বাংলাটা পড়তে হয়তো একটু অসুবিধা হবে, ঠিক আছে তো? তোর পরীক্ষা তো অসুবিধা নেই, তোর তো নাই যখন 11-এ পরীক্ষা হলো, তোর স্কুলে কোনো স্কুল, সব স্কুলে তোর, তোর যদি বাংলায় পড়তো তোকে বাংলায় কোশ্চেন দিচ্ছিল, ইংলিশ বলে ইংলিশ কোশ্চেন করছিল। এখানে কি করবে, এখানে বাংলায় কোশ্চেন থাকবে, ইংলিশে কোশ্চেন থাকবে, আবার হিন্দিতেও কোশ্চেন থাকবে, তিনটে ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে? বাংলা, ইংলিশ, হিন্দি সব ভার্সনেই থাকবে কোশ্চেন, ঠিক আছে তো? তিনটে ভার্সন তো কোশ্চেন থাকবে, তার চিন্তা নেই। তার মানে তুই যদি বাংলায়ও পড়িস, তুই বাংলাটা পড়ে মানে বুঝতে না পারলে ইংলিশটা দেখবি। আমি বলবো আগে ইংলিশটা দেখবি। আর আরেকটা কথা কি বলে জানিস তো, কোনো কোশ্চেনের ডাউট থাকে না, মানে তোর যদি মনে হয় বাংলাতে কোশ্চেন দিয়েছে, মনে হচ্ছে কোশ্চেনটা ভুল লাগছে, মনে হচ্ছে কোশ্চেনটা ভুল লাগছে, সেক্ষেত্রে কোনটাকে কারেকশন বলে জানিস তো? ইংলিশটাকে বলা হয় কারেক্ট। তো যদি কোনো কোশ্চেনে ডাউট হয় তখন ইংলিশটা কারেক্ট হবে, ঠিক আছে তো? তো এই জন্য সবাই ইংলিশটাই পড়ে, ইংলিশটা পড়েই কোশ্চেনটা করে, ঠিক আছে? ইংলিশটা পড়েই কোশ্চেনটা করে। দেখ কি বলছে, ইফ ওয়েজেস আর পেড অন দ্য বেসিস অফ টাইম, বলছি কোম্পানিতে যদি ওয়ার্কারদের যদি টাইমের বেসিসে ওয়েজেস দেওয়া হয়, দিস অ্যাসপেক্ট অফ ওয়ার্ক ইজ নট অ্যাডভার্সলি এফেক্টেড, ঠিক আছে তো? তো এর দেখ তোর বাংলাটা কি বলেছে, দেখ এখানে কি লিখে তোদের বইতে লেখা আছে, সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের কোন দিকটি অক্ষুণ্ণ থাকে, ঠিক আছে? বলছে কাজের কোন দিকটি অক্ষুণ্ণ থাকে, ঠিক আছে তো? তো এখানে বলছে একটা কোয়ান্টিটি অফ ওয়ার্ক, ঠিক আছে? কোয়ালিটি, দেখ দুটো বেসিসে কোম্পানি ওয়ার্কারদের কাজ করে, একটা সময়ের বেসিসে কাজ করা হয়, আর একটা প্রোডাকশন বেসিসে কাজ করা হয়। তুমি যদি ওয়ার্কারদের সময়ের বেসিসে কাজ করতে দাও, তাহলে কাজের কোয়ালিটি মেনটেন হয়, কাজের কোয়ালিটি। সময়ের ভিত্তিতে কাজ করতে দিলে কাজের কোয়ালিটি মেনটেন হয়, বুঝতে পারলি তো? তাহলে কি লিখেছে, কোয়ালিটি অফ ওয়ার্ক। বোঝা গেল কি বললাম? একটা কোম্পানিতে তার ওয়ার্কাররা কাজ করতে এসছে, এবার ওয়ার্কারদের আমি টাইমের বেসিসেও কাজ করতে বলতে পারি, আবার প্রোডাকশন বেসিসেও কাজ করতে বলতে পারি। যদি টাইমের বেসিসে ওদেরকে কাজ দিই, তাহলে কি হয়, কাজের কোয়ালিটি মেনটেন হয়, কাজের কোয়ালিটি মানে প্রোডাক্টটা যে তৈরি হবে না, সে প্রোডাক্টটা নিখুঁত হবে, বুঝতে পারলে? খুব ভালো বেটার প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু যদি ওদের যদি প্রোডাকশন বেসে কাজ দিলে কি করবে, ওরা কি করবে, যত বেশি কাজ করবো তত বেশি টাকা পাবো। এক্ষেত্রে কি হবে, ওই বেশি বেশি কাজ করতে গিয়ে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলি লাইনটার মানে, বোঝার ব্যাপার আছে। এইগুলো মেইন ক্লাসে পড়িয়েছিলাম। বলছে ইফ স্ট্যান্ডার্ড টাইম, দেখ এবার অঙ্ক চলে এসছে, অঙ্ক চলে স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম 25 ঘন্টা, ভালো করে শুনবি কিন্তু বুঝবি, স্ট্যান্ডার্ড টাইম 25 ঘন্টা, আর টাইম ইজ 20 আওয়ার্স, তাই তো? টাইম ইজ 20 আওয়ার্স, অ্যান্ড দ্য রেট অফ ওয়েজেস পার আওয়ার বলেছে কত, 5 টাকা। এখানে কি কনসেপ্ট একটু গন্ডগোল লাগছে, এক মিনিট ওয়েট কর, জিনিস ওইটা একটু বের কর। এই হচ্ছে। বলছে কি, স্ট্যান্ডার্ড টাইম 25 ঘন্টা, মানে একটা কোম্পানিতে ওয়ার্কার কাজ করতে এসছে, ওয়ার্কারকে বলেছি ভাই 25 ঘন্টায় তোমাকে কাজটা নামাতে হবে, কিন্তু ওয়ার্কার 20 ঘন্টায় কাজ নামিয়ে, টাইম ইজ 20 ঘন্টা, মানে কাজটা করতে 20 ঘন্টা সময় নিয়েছে। রেট অফ ওয়েজেস পার আওয়ার, ঘন্টায় ওকে 5 টাকা করে দিচ্ছে। বলছে দেন দ্য টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার অ্যাকর্ডিং টু পিস রেট অফ ওয়েজ পেমেন্ট। এই মাত্র তোকে বোঝালাম, লাস্ট এই যে এই এমসিকিউ করানোর আগে যে আমি তোকে লাস্ট যে অঙ্কগুলো করালাম না, আমি তোকে কি বললাম, পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করার নিয়ম কি ছিল, কতগুলো পিস করেছো, কতগুলো পিস করেছো, কি বললাম, কি বলেছিলাম বল, পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করার নিয়ম কি বলেছিলাম, কতগুলো পিস তৈরি করেছো ইনটু এক এক পিসের দাম কত।
এই কোশ্চেনে কোথাও লেখা আছে কতগুলো পিস তৈরি করেছে? কোথাও লেখা আছে এতগুলো পিস তৈরি করেছে? দেখ কোথাও লেখা আছে? আরে কোথাও লেখা আছে ওয়ার্কার এতগুলো পিস তৈরি করে? পিসের কথা বলেছে কোথাও? আরে পিস মানে তো ইউনিট, এতগুলো ইউনিট তৈরি করেছে, বলেছে কোথাও? না বলেনি। যদি না বলে সেক্ষেত্রে ফর্মুলা কি ছিল? টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড কত? 25। রেট পার আওয়ার কত? 5। 25 সঙ্গে 5 গুণ করে 125 হবে। বুঝেছিস? কিছুক্ষণ আগে করালাম স্যার, কোথায় করালেন? কিছুক্ষণ আগে বললেন যে দেখাচ্ছি, দেখ তোকে দেখাচ্ছি কোথায় করালাম। এই কিছুক্ষণ আগে তোকে করালাম। এই দেখ মনে পড়ছে? এই দেখ কি লেখা ছিল, এই দেখ করিয়েছিলাম, দেখ করালাম না? 25 নম্বর অঙ্কটা ওয়েজেস আন্ডার পিসের সিস্টেম, ফর্মুলা কি? টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। যেহেতু অঙ্কে পিস ছিল না বলে ফর্মুলা চেঞ্জ হয়ে গেছিল। 3 নম্বর অঙ্ক এরকম এমসিকিউ দেবে, বড় বড় অঙ্ক দেবে, এরকম এক লাইন অঙ্ক দেবে। বলছে সাপোজ আ ওয়ার্কার প্রডিউস 56 ইউনিটস 56 ইউনিটস আ প্রোডাক্ট বাই প্রডিউসিং 8 আওয়ার্স আ ডে। বলছে ধরো সাপোজ কোনো ওয়ার্কার কত ইউনিট প্রোডাকশন করে? 56 ইউনিট। বল দেখি এই যে 56 ইউনিট বলে যেটা কি ইউনিট? অ্যাকচুয়াল আউটপুট নাকি স্ট্যান্ডার্ড আউটপুট? কি মনে হচ্ছে এটা লাইনটা পড়ে? এই 56 ইউনিট কি হতে পারে? এতগুলো অঙ্ক করলে হ্যাঁ বল অ্যাকচুয়াল আউটপুট। আরে স্ট্যান্ডার্ড তো আলাদা, বলছে ওয়ার্কার প্রডিউস মানে ওয়ার্কার কাজটা করেছে, এটাকে অ্যাকচুয়াল আউটপুট বলে, এটাকে অ্যাকচুয়াল আউটপুট বলে। স্ট্যান্ডার্ড তো আলাদা জিনিস, স্ট্যান্ডার্ড মানে তৈরি করা না, স্ট্যান্ডার্ড মানে বলেছে এতে। আর স্ট্যান্ডার্ড না বলে দেবে, লিখে দেবে, স্ট্যান্ডার্ড কথাটাই লিখবে তোকে। বলছে আনাদার ওয়ার্কার প্রডিউস 40 ইউনিটস, মানে একজন ওয়ার্কার 56 করলো আর একজন করলো 40 করলো। রেট অফ ওয়েজেস 20 টাকা পার আওয়ার। কত বলেছে? 20 টাকা, ঘন্টায় 20 টাকা দেয়। আর বলেছে রেট পার ইউনিট বলেছে 4 টাকা। ঠিক আছে, দেন দ্য ওয়েজেস অফ ওয়ার্কার ইচ আন্ডার টাইম বেস ওয়েজ পেমেন্ট সিস্টেম। আচ্ছা, তো বলতে চাইছে কি জানিস তো? বলছে জানিস তো ওয়েজেস বের করার থেকে মধ্যে বলো, ওয়েজেস বের করার কদিক থেকে করা যায়? দুদিক থেকে, সময়ের দিক থেকে করা যায়, প্রোডাকশনের দিক থেকে করা যায়। আমাকে কোশ্চেন করে দেখতে হবে আমাকে কোন দিক থেকে বের করতে বলছে ওয়েজেস, সময়ের দিক থেকে নাকি সময়ের দিক থেকে বের করতে বলেছে নাকি প্রোডাকশনের দিক থেকে বের করতে বল দেখি। এই দেখ কি বলেছে, মনোযোগ নেই নাকি? দেখ তাহলে বলতে হবে, দেখে দাগ দিলাম টাইম বেস, সময়ের দিক থেকে বের করতে হবে। সময়ের দিক থেকে বের করার নিয়ম, তুমি তুমি কতটা সময় কাজ করেছো বল, কতটা সময় কাজ করেছি বলতে পারবি? হ্যাঁ বল, 8 ঘন্টা। 8 ঘন্টা সময় কাজ করেছি। আর 1 ঘন্টায় কত করে দেয় স্যার? 20 টাকা করে দেয়। 8 ইন্টু 20 100। ঠিক আছে, ওই আছে না পাশে? বা অসুবিধা হলে পরে কি ভুলে যাবি তো? কিরে পরে তো ভুলে যেতে পারিস, খাতা নেই না? খাতা নেই, ভুলে যাবি তো। 2 নম্বর অঙ্কটা কি করে করলাম দেখিয়ে দে, কি করে করলাম 2 নম্বর অঙ্ক, এখানে দেখিয়ে দে, এখানে ফর্মুলাটা লিখ। 2 নম্বর অঙ্কটা ফর্মুলা লিখ, কি করবি লিখ, ছোট করে লিখলেও হবে, টিএ ইন্টু রেট পার আওয়ার, নাহলে পরে ভুলে যাবি তো। খাতা নেই, খাতা বের কর, ওখানে না বই না, খাতা বের কর, খাতা বের কর, খাতা বের কর, বইতে না, খাতা বের কর, খাতা বের কর। এমসিকিউ লিখ 2 নম্বর লিখে দিচ্ছি। 2 নম্বর টিএ ইন্টু রেট পার আওয়ার, টিএ কত ছিল? 25, আর রেট পার আওয়ার 5 ইকুয়াল টু 125। এইভাবে করে দেখা, লিখে লিখে কর, করে দেখা। খাতা খোল, খাতা খোল, প্রত্যেকে খাতা খোল, খাতা খোল, খাতা খোল, খাতা খুলে কর এগুলো, এগুলো খাতা খুলে কর। পরে যখন এই এমসিকিউ গুলো করবি তখন লেখা কি করে হলো বুঝতে পারলাম না। এগুলো কর, খাতা খুলে কর, লেখ। নতুন পেজ নে, ফ্রেশ পেজ নে, এই ফ্রেশ পেজ নে। হ্যাঁ ছেড়ে দে, ফ্রেশ পেজ নে। লেখ উপর হেডিং দে এমসিকিউ, লেখ হেডিং দে, উপর হেডিং দে এমসিকিউ লেখ। 2 নম্বর এমসিকিউ, যেইগুলো মনে হবে খাতায় করানো সেগুলো করবো। 2 নম্বর দিয়ে লেখ, 2 নম্বর দিয়ে লেখ, ফর্মুলা লেখ, লেখ টিএ ইন্টু রেট পার আওয়ার, টিএ ইন্টু রেট পার আওয়ার। লিখিস তো টিএ ইন্টু রেট পার আওয়ার। দেখ 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 ওখানে দেখা আছে তো, করে দিয়েছি তো। 25 ইন্টু 5 ইকুয়াল টু 125। ঠিক আছে তো, তারপর একটা টাইম সিস্টেমে কত? টাইম সিস্টেম বের করার ফর্মুলা টিটি ইন্টু আর, টিটি ইন্টু রেট পার আওয়ার, লেখ টিটি ইন্টু রেট পার আওয়ার। টিটি কত স্যার? 8 ঘন্টা। আর রেট পার আওয়ার কত? 20, 8 ইন্টু 20 160। এভাবে করে দেখাবে। বুঝতে পারলি তো কিভাবে করে দেখাচ্ছি? তাহলে বাড়িতে যখন যাবি তো রিভিশন করবি, মনে থাকবে। আমি সুন্দর দেখ কত ধরে লিখছি, তুই তো লিখছিস না, ছোট ছোট করে লিখছিস, শর্ট লিখছিস কেন? বুঝে বুঝে লেগে যা।
শর্টে পরীক্ষার হলে করবি, যখন এই পরীক্ষা নেবো তখন শর্ট করবি, এখন তো তুই লিখে কর। হলো 3 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা পড়ছি, এমসিকিউ কি বলছে, দ্য মেথড, যেমন এটা খাতায় ঢোকার ব্যাপার না, এটা শোন, দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন হুইচ মোর এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার আর রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বলছে মেথড, আমরা না ওয়েজেস এর না মেথড দুটো পড়েছিলাম, টাইম রেট সিস্টেম আর একটা পিস রেট সিস্টেম, একটা টাইম রেট পড়েছি আর একটা পিস রেট পড়েছি, ঠিক আছে তো। বলছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট, ইন হুইচ মোর এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারদের খুব বেশি এফিসিয়েন্সি দেখাবে, ঠিক আছে, আর রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, কোন মেথড, এটা হচ্ছে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। দেখ এখানে কি লিখেছে, বাংলাটা একবার পড়ে নিতে পারিস। বলছে যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনে অধিক দক্ষতার প্রয়োজন হয়, যখন কাজে যখন অধিক দক্ষতার প্রয়োজন হয়, কাজে যখন অনেক এফিসিয়েন্সি দরকার হয়, তখন কোন মেথডটা উপযুক্ত, টাইম রেট সিস্টেম, ঠিক আছে, টাইম রেট সিস্টেম উপযুক্ত। নেক্সট কি বলছে, দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইন হুইচ দ্য লেন্থ অফ দ্য টাইম অফ ওয়ার্ক ইজ নট ইভেন ডিউ টু ইম্পর্টেন্স ইজ, বলছে টাইম মানে কাজের সময়টা যেখানে গুরুত্বপূর্ণ নয়, এই কাজের সময় গুরুত্ব কোথায়, টাইম রেট সিস্টেম। কাজের সময়, তোকে ধর বললো কোম্পানি কাজ করতে গিয়ে তুই বলি যতগুলো পিস করবি তার উপর পেমেন্ট করবে, পিসের উপর কি টাইম গুরুত্বপূর্ণ? দেখ তোর কাজের টাইম ধর সাপোজ ধর 10টা থেকে 5টা টাইম, কিন্তু তোকে না কোম্পানি থেকে পেমেন্ট করে কিসের উপর, পেমেন্ট করে তুই কতগুলো পিস করবি তার উপর পেমেন্ট করবে। তাহলে তুই সকাল 10টায় আয়, সকাল 12টায় আয়, বিকাল 5টায় বেরিয়ে যা, দুটোই বেরিয়ে ম্যাটার করে না, ও তোকে পিসের উপর পেমেন্ট করবে। তুই দেখেছিস যখন বাড়িতে রাজমিস্ত্রি যখন কাজ করে, যখন সময় বেরিয়ে কাজ করে, ও সকাল 9টায় আসে, 4টার মধ্যে বেরিয়ে চলে যায়। কিন্তু যখন কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হয়, যখন মানে কাজের দায়িত্ব দেওয়া হয়, তো তখন কি ওরা দেখবে রাত্রি 8টা 9টা অবধিও কাজ করে। তাহলে বুঝতে পারলি, তার মানে যখন কাজের উপর গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ থাকে না। তাহলে এখানে বলতে চাইছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইন হুইচ দ্য লেন্থ অফ দ্য টাইম অফ ওয়ার্ক ইজ নট ইভেন ডিউ টু ইম্পর্টেন্স ইজ পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। এখানে বলতে চেয়েছে যে মজুরি প্রদানের পদ্ধতি কাজের সময়ের দৈর্ঘ্যকে বিশেষ গুরুত্ব, মানে কাজের সময়কে গুরুত্ব দেয় না, সেটা কোন মেথডে কাজ, কাজের সময়কে গুরুত্ব দেওয়া হয় টাইম রেটে, তাহলে কাজের সময়কে গুরুত্ব দেওয়া হয় না কোন মেথডে, ওই পিস রেটে, কাজের সময়কে গুরুত্ব দেওয়া হয় না। বলছে the formula which is used to pay wages to the worker on the basis of pieces or quantity is produced. এই তো সিম্পল ফর্মুলা বলেছে, ফর্মুলা লিখতে বলেছে, বলছে ফর্মুলা লেখো which is used to pay wages, ওয়ার্কারদের যে ওয়েজেস পে করা হয়, ওয়ার্কারদের ওয়েজেস কদিক থেকে পে করা, এবার তো বললাম বারবার বলছো, দুদিক থেকে, কি কি, একটা প্রোডাকশন আর একটা সময়। তাহলে এখানে পড়ে কি মনে করতে পারছিস, কোশ্চেনটা পরে কি তোকে প্রোডাকশনের দিক থেকে ফর্মুলা বলতে বলেছে নাকি তোর টাইমের থেকে সরল বলছিস? প্রোডাকশনের দিক থেকে ফর্মুলা কি, কতগুলো তৈরি করেছো ইউনিট ইনটু এক এক পিসের দাম, কি বললাম, কতগুলো ইউনিট প্রডিউস করেছো ইনটু এক এক পিসের দাম। তো দেখ এরকম কোনো পয়েন্ট লেখা আছে, 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, কোয়ান্টিটি প্রডিউসড বাই দ্য ওয়ার্কার, মানে কতগুলো প্রডিউস করেছো ইনটু এক এক পিসের দাম কত আছে, এই অ্যান্সারটা তো হবে। বল এই অ্যান্সারটা ভুল লিখেছে কিছু, এই অ্যান্সারটা হবে। আর একটা ফর্মুলা কি বলেছিলাম না পিস রেট, স্যার যদি কোশ্চেনে পিস বলে না দেয় কতগুলো পিস, তখন ফর্মুলা কি ছিল, টাইম অ্যালাউড ইনটু নেট পার আওয়ার, মনে পড়ছে? তার মানে স্যার এই ফর্মুলাটা হবে, দুটো ফর্মুলাই ঠিক ফর্মুলা, এটা হচ্ছে কারেক্ট। তুই বলতে কারেক্ট অ্যান্সার গেল সি। কিছু নেই মানে চ্যাপ্টারে কিছু নেই, যদি এই চ্যাপ্টারে যে 30টা অঙ্ক ভালো করে করেছে তাকে আমি তোকে লিখে দেবো এমসিকিউ, তাকে আটকাতে পারবে, সব এমসিকিউ পারবে, 30টা অঙ্কই ভালো করে করা থাকে, ওই এমসিকিউর মধ্যে থেকে, ওই অঙ্কর মধ্যে থেকে এমসিকিউ তৈরি হয়েছে। তাই দেখতে পাচ্ছি পরীক্ষায় কি তোকে কি অঙ্ক করতে দিচ্ছে, অঙ্ক তুই কতটা অঙ্কটার কনসেপ্ট ক্লিয়ার তার উপর তুই এমসিকিউ তৈরি হয়ে যাচ্ছে। 7 দ্য কেসেস, ঠিক আছে, ইন হুইচ, ঠিক আছে, কত নম্বরটা 7, পিস রেট অফ ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, কোথায়, মানে এমন এমন কিছু কেসের উদাহরণ দাও, এমন কিছু কেস বলো যেখানে পিস রেট অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় পিস রেট অ্যাপ্রোপ্রিয়েট, হোয়েন কোয়ান্টিটি অফ প্রোডাকশন ক্যান বি মেজার্ড, ঠিক আছে, যেখানে তুমি কতগুলো ওয়ার্কার কতগুলো ইউনিট তৈরি করেছে, ধর আমার ফ্যাক্টরি পেন তৈরি হয়, আমার কোম্পানিতে ওয়ার্কাররা কতগুলো পেন তৈরি করেছে সেটাকে আমি পরিমাপ করতে চাই, গুনতে চাই, তখন পিস রেট বেটার। কি বললাম বুঝতে পারলি, বুঝেছিস নাকি আবার বলবো?
একটা কোম্পানি দ্বারা আমার একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে কি হয়, পেন তৈরি করার কারখানা। তো আমার ফ্যাক্টরিতে কারখানায় যে ওয়ার্কাররা আসে কাজ করে, ওরা কতগুলো পেন তৈরি করেছে আমি জানতে চাই, তখন পিস সেট বেটার। ঠিক আছে, আর কি বলেছে, বলেছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ডাজ নট ডিপেন্ড। ওরা পেন তৈরি করুক, ওদের কোয়ালিটি মেনটেন করার দরকার নেই। আমি কি বলেছিলাম, প্রথম কোশ্চেনই বললাম, যদি তুমি তোমার কোম্পানিতে যে পেন গুলো তৈরি হয়, পেনের যদি কোয়ালিটি মেনটেন করতে, তাহলে কোন মেথড বেস্ট? টাইম রেট। তা আমার কোয়ালিটি ম্যাটার করে না, আমার প্রোডাকশনই ম্যাটার করে। যদি তোমার প্রোডাকশন ম্যাটার করে তাহলে পিস রেট বেস্ট, আর যদি তোমার মনে করে কোয়ালিটি ম্যাটার করে তাহলে টাইম রেট বেস্ট। তাহলে বুঝতে পারলি এই অ্যান্সারটা কেন সি দিয়েছে, ভালো করে বোঝ, তাহলে তুই অ্যান্সার বুঝিয়ে যাবি। আচ্ছা, এখানে ইংলিশ দিয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে? ইংলিশ গুলো লেখাগুলো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে যে ফাদার, এই তো বিজনেস স্টাডিজের কোশ্চেন দিয়েছে ফার্স্ট চ্যাপ্টার বিজনেস, বলছে ফাদার অফ সায়েন্টিফিক ম্যাথ, বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কাকে বলা হয়? এফ ডব্লিউ টেলর। এফ ডব্লিউ টেলর, ঠিক আছে তো? তাহলে শুধু টেলর বলেছে, মানে এফ ডব্লিউ টেলর, ঠিক আছে তো? আচ্ছা, 9 নম্বর, হাউ মেনি রেটস আর মেনশন ইন মেরিক মাল্টিপল। আচ্ছা, মেরিক করলাম না, আজকেই তো অঙ্ক করলাম, মেরিকের অঙ্কগুলো করলাম। আচ্ছা, মেরিক কটা পিস্টের কথা বলেছিল? এই অপশন তিনটে, মনে পড়ে? একটা বলেছিল 83% হলে নরমাল, 83 থেকে 100% হলে 110%, আর 100 উপর হলে 120। কটা পিস্টের? তিনটে পিস্টের। যদি বলে টেলর কটা পিস্টের কথা বলেছিল? দুটো, একটা বিলো আর একটা অ্যাবাভ। 10 নম্বর কি বলেছে? দেখতে ওই 9টার মধ্যে কটা অঙ্ক পেলি তুই বলতো, কটা অঙ্ক পেলি 9টার মধ্যে? সেরকম তো অঙ্ক পাসনি তুই। 10 নম্বর, ইফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর আ স্পেসিফাইড টাইম, লাস্ট যে অঙ্কটা করলাম, তো যে লাস্ট অঙ্ক করালাম তার আগের অঙ্কটা মনে পড়ছে? ওই যে এফিসিয়েন্সি লেভেল আমরা দুই দিক থেকে বের করি বলেছিলাম না, একটা প্রোডাকশনের দিক থেকে আর একটা টাইমের দিক থেকে। তো এখানে বলছি স্ট্যান্ডার্ড প্রোডাকশন অফ আ স্পেসিফাইড টাইম পিরিয়ড 50 ইউনিটস, আর ওয়েজ রেট পার ইউনিট বলেছে 2 টাকা। ওয়েজেস অফ এ ওয়ার্কার, ঠিক আছে, হু প্রডিউস 45 ইউনিটস আন্ডার মেরিক মাল্টিপল পিসের সিস্টেম। স্যার অঙ্ক কি কঠিন দিয়েছে? আমি বলবো ইচ্ছে সোজা অঙ্ক হয়নি। এই যে এমসি গুলো হেভি সোজা দিয়েছে, হেভি সোজা দিয়েছে এমসিকিউ। দেখ কি বলেছে, বলেছে তোকে, দেখ মেরিক বলেছে, মেরিক, মেরিক বলেছে তো। তো মেরিকের যে পিস রেট কি শিখলি এইমাত্র? স্যার একটা নর্মাল পিস রেট হয়, একটা 110% হয়, একটা 120% হয়। এই যে এটা কখন নরমাল হবে, কখন 110 এবং 120 এর জন্য কি দরকার? এফিসিয়েন্সি লেভেল দরকার। তাহলে এই অঙ্ক থেকে আগে বলে এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি? স্যার অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, ঠিক আছে তো? তাহলে খাতা খোল, লেখ 10 নম্বর অঙ্কটা লেখ, লেখ এফিসিয়েন্সি লেভেল, লেখ এফিসিয়েন্সি লেভেল, লেখ এফিসিয়েন্সি লেভেল ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। বল কোশ্চেন পড়ে বলে অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? অ্যাকচুয়াল ছিল তোর 45 আর স্ট্যান্ডার্ড ছিল 50। 45/50 ইনটু 100 কত হলো? 90%, হ্যাঁ কি না? কত হলো? 90%। কি কত? 90%। 90% কি দেবে? কি বলেছিল? 83 তে নরমাল দেবে, আর 83 থেকে 100 হলে কি দেবে? 110% দেবে। তাহলে পিস রেট কত করে ছিল বল স্যার? স্যার পিস রেট ছিল কত করে বল? পিস রেট, পিস রেট ছিল 2 টাকা করে, তাই তো? তাহলে 2 এর 110% করলে কত হবে? 2 এর 110% করলে 2 টাকা 20 পয়সা। কি রে? 2 টাকা 20 পয়সা, ঠিক আছে? আর কতগুলো পিস তৈরি করেছে স্যার? 45টা। তা 45 ইনটু 2 টাকা 20 কত হচ্ছে বল? 45 ইনটু 2 টাকা 20 করলে করে দেখ, 99। অ্যান্সার হলো 90। বুঝতে পারলি কি করে 99 হলো? সুন্দর করে লিখলি। তাহলে প্রথমে এফিসিয়েন্সি লেভেল বের করো 90%, ঠিক তার নিচে লিখবি কি বলতো? এই এই 2.2 এটাকে বলা হয় অ্যাপ্লিকেবল পিস রেট। এটাকে বলা হয় কি? অ্যাপ্লিকেবল পিস রেট, অ্যাপ্লিকেবল পিস রেট, আর এটা বলা হয় ওয়েজেস। বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? সুন্দর করে টুকে নিয়েছিস তো? তাহলে কি, এটা কেন সুন্দর করে টুকতে বললাম? বাড়িতে যখন তুই রিভাইজ করবি না, কখনো অসুবিধা হবে না। বুঝতে পারলি? রিভিশন করতে গেলে অসুবিধা হবে না। বুঝেছিস কি বুঝিসনি বল অঙ্কটা? 11 নম্বর অঙ্ক বলছে কি? বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস ইজ ডিপেন্ডেন্ট। আচ্ছা, কোম্পানিতে যে মালিক, কোম্পানির মালিক যে ওয়ার্কারদের ওয়েজেস দেবে কিসের উপর ডিপেন্ড করবে? কাজের উপর ডিপেন্ড করে দেবে, আবার সময়ের উপর ডিপেন্ড করে দেবে। তাহলে অ্যান্সার কি হবে? টাইম অফ ওয়ার্ক আর কোয়ান্টিটি অফ ওয়ার্ক। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? টাইম অফ ওয়ার্ক আর কোয়ান্টিটি অফ বোথ এ এন্ড বি। 11। এগুলো, এগুলো ঠিক আছে, মানে যেইগুলো অঙ্ক সেইগুলো আমাকে তোকে খাতায় লিখে লিখে দিতে হচ্ছে। 12টা, if wages are paid on the basis of quantity of production, then the following aspect of work is adversely affected.
ঠিক আছে? তো ওই ১ নম্বর কোশ্চেনটাই ১২ নম্বর দিয়েছে। দেখ, দেখ ১২ নম্বরটা কি বলেছে পড়। বলছে কাজের পরিমাণের ভিত্তিতে শ্রমিকের মজুরি প্রদান করার ব্যবস্থা হলে যে দিকটি নষ্ট হয়, বুঝলি তো? কোন দিকটা নষ্ট হয়? তুই যদি কোম্পানিতে, হ্যাঁ বল। কোয়ালিটিটা নষ্ট হয়। মানে ধর কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করতে এসছে, ওদেরকে যদি তুই যদি না তুমি আ কাজ করে দাও, যত বেশি কাজ করবে তত বেশি বেটার। তো যত বেশি কাজ করবে তাতে কি হয়? কোম্পানির প্রোডাক্টের কি হয়? প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হবে। তাই এটা হবে কোয়ালিটি অফ ওয়ার্ক। ১৩ টা ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট অনলি দ্য লেংথ অফ দ্য ওয়ার্কিং আওয়ার আর গিভেন ইম্পোর্টেন্স। ঠিক আছে? কি বলেছে স্যার? এই লাইনের এই কোশ্চেনের মানে তো বুঝতে পারলাম না। তোকে যে ওয়েজেস পাই, ওয়েজেস করার কটা মেথড বলেছে? ২ টো মেথড হয়। কি, কি বলেছিলাম বল? একটা টাইম রেট সিস্টেম আর একটা ফিক্সড রেট সিস্টেম, দুটোই হয়। তা টাইম রেটে কোনটা গুরুত্বপূর্ণ? সময় গুরুত্বপূর্ণ। আর পিস রেট কোনটা গুরুত্বপূর্ণ? পিস গুরুত্বপূর্ণ। এখানে বলেছে ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট অনলি লেংথ অফ ওয়ার্কিং আওয়ার। কোথায় ওয়ার্কিং আওয়ার গুরুত্বপূর্ণ? মেথডে টাইম রেট সিস্টেম। ব্যাস হয়ে গেল টাইম রেট অফ। বলছে হুইচ ফর্মুলা ইজ ইউজড ডিটারমাইন ওয়েজেস আন্ডার টাইম রেট বেসিস। আচ্ছা বল দেখি, অপশন করতে হবে না, দেখ না। টাইম রেট, টাইম রেটের ফর্মুলা কি ছিল? মানে ওয়েজেস পেমেন্ট করা হবে কোম্পানিতে, ওয়ার্কারদের ওয়েজেস পেমেন্ট করা হবে টাইম রেট সিস্টেম। ফর্মুলা কি? কতটা সময় কাজ করেছো ইনটু এক এক ঘন্টায় কত করে রেট। এটাই তো ফর্মুলা। টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। দেখ এখানে লেখা আছে, দেখ এই দেখ, এই দেখ ১ নম্বর পয়েন্ট, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। আরে আমার কথাটা বুঝতে পারছিস তো? দেখ তুই যখনই অপশন গুলো না তাকিয়ে তুই ভাবার চেষ্টা করবি, তাহলে তুই ভাবতে পারবি তোর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ভাবার চেষ্টা করবি, ভাবতে হবে না। তুই অপশন দেখে নিলে তো তুই একটা আইডিয়া করলি। অপশন পরে দেখ, অপশন পরে দেখবি। তাহলে বুঝতে পারলি ফর্মুলাটা কোন ফর্মুলাটা হলো। তুই দেখ না আজকে যে অঙ্কগুলো করালাম দেখ, এই দেখ না, এই তো দেখ এই ২৫ নম্বর অঙ্ক দেখ, ওয়েজেস টাইম রেট সিস্টেম। ফর্মুলা কি লিখে? টাইম টেকেন রেট পার আওয়ার। আচ্ছা ১৫ নম্বর কি বলেছে? ইফ স্ট্যান্ডার্ড টাইম বলেছে ৩০ ঘন্টা। স্যার স্ট্যান্ডার্ড টাইম মানে কি? তুই কোম্পানিতে কাজ করতে গেছিস, তোকে বলেছে দেখো তুমি এই কাজটা ৩০ ঘন্টার মধ্যে নামিয়ে নিবে। এবার তুই ৩০ ঘন্টার জায়গায় তুই ৪০ ঘন্টা নিতে পারিস, আবার ২৫ ঘন্টাও নিতে পারিস। তাহলে তুই কাজটা করতে যতটা সময় নিবি তাকে বলে টেকেন। টেকেন মানে কি? নেওয়া। আর তোকে যতটা অ্যালাউ করবে সেটা টাইম অ্যালাউ। তাহলে স্ট্যান্ডার্ড টাইম মানে এটা অ্যালাউ। তোকে ৩০ ঘন্টায় কাজটা করতে বলেছে, তুই ২০ ঘন্টায় কাজটা করে দিচ্ছিস। ঠিক আছে তো? রেট বলেছে, তোকে বলছে ঘন্টায় তোমাকে ২০ টাকা করে দেব। বলছে হোয়াট উইল বি দ্য টোটাল ওয়েজ আন্ডার টাইম রেট সিস্টেম। বল না। এইমাত্র বললাম, আগের ফর্মুলায় লিখলাম টাইম রেট সিস্টেমে ওয়েজেস বের ফর্মুলা কি ছিল? কতটা সময় কাজ করেছো ইনটু এক এক ঘন্টায় কত করে। বল কতটা সময় কাজ করেছিস? স্যার ২০ ঘন্টা কাজ করেছি। আর এক এক ঘন্টায় কত করে? ২০ টাকা। তাহলে ২০ ২০ ৪০০। তাহলে ফর্মুলাটা লিখলাম, লিখ টিটি ইনটু আর, লিখ টিটি ইনটু আর। খাতায় না একটা জায়গায় করবি বুঝিস তো? মানে একটা জায়গায় কি করবি? ফর্মুলা গুলো লিখবি, তাহলে সুবিধা হবে। ফর্মুলা গুলো সুন্দর করে না একটা জায়গায় ফর্মুলা গুলো লিখবি, যতগুলো ফর্মুলা। হ্যাঁ বল। যাই হোক তাহলে আমাকে একবার দেখিয়ে নিবি। এই যে এখনো যে কটা হলো না, শুনছিস তো? যে কটা হলো না ফর্মুলা যখন এক জায়গায় করবি না, তাহলে তোর যে কোনো অঙ্ক করবি যাবে। ফর্মুলা গুলো এক জায়গায় করবি। আমি বলে দেবো, নাহলে নাই এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি নাই লিখিয়ে দেবো ফর্মুলা গুলো। ঠিক আছে? এক জায়গায় লিখিয়ে দেবো ফর্মুলা গুলো, এক জায়গায় এক আধটা করে দেবো। ঠিক আছে তো? আচ্ছা তারপর কি বলেছে? হুইচ ওয়েজ পেমেন্ট সিস্টেম, হুইচ ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ অ্যাপ্রোপ্রিয়েট মেকিং অফ আইডিয়াল। আইডিয়াল মানে বুঝিস? আইডিয়াল মানে জানিস তো? আইডিয়াল মানে, আইডিয়াল মানে জানিস? ওই মানে কি বলে দেবতা, মানে মূর্তি টাইপের, মূর্তি টাইপ, আইডল টাইপের। এই যে মূর্তি লেখাই না, বাংলা লেখাই মূর্তি। মূর্তি বুঝিস তো? ইয়ে মানে প্রতিমা হয় না, প্রতিমা টাইপের সমস্ত মাটির জিনিস তৈরি করে না, আইডল টাইপের, মূর্তি টাইপের। তো কোনো কিছু মূর্তি তৈরি করতে কোন মেথড বেস্ট? টাইম রেট নাকি পিস রেট? টাইম রেট। টাইম রেট বেস্ট। ঠিক আছে? মূর্তি তৈরি করার জন্য টাইম রেট বেস্ট হবে। কেন জানিস তো? বলতে হবে, বল দেখি। তুই ধর একটা দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছিস, তাই তো? ওটা সময়ের বেসিস হবে। সময়ের বেসিস হবে কারণ কি জানিস তো? ব্যাপারটা খুব সুন্দর সিম্পল ভাবে ভাব। তুই যখন কোনো একটা প্রতিমা তৈরি করবি, ওটা কি দেখা হয়? যখন তুই যখন কিনতে যাবি, কিসের বেসে কিনিস? যে কতটা নিখুঁত হয়েছে এইসব জিনিস দেখেই তো নিবি।
নাকি ও প্রতিমা তৈরি করেই যাচ্ছে মূর্তি তৈরি করেই যাচ্ছে আর সব ভুলভাল হচ্ছে, বাজে হচ্ছে, তো নেবে কেউ? বিক্রি হবে? বুঝতে পারলি ব্যাপারটা কি বলছি নাকি বুঝতে পারলি? তাহলে নিশ্চয়ই আইডিয়া করে বুঝতে পেরেছিস যে মূর্তি তৈরির জন্য কোনটা বেস্ট হয়। কোনটা বেস্ট হয়? টাইম রেট বেস্ট। আচ্ছা, সাপোজ আ ওয়ার্কার, এটা অঙ্ক দিয়েছে, হ্যাজ প্রডিউস 50 ইউনিটস অফ এ প্রোডাক্ট বাই ওয়ার্কিং 8 আওয়ার্স। মানে ওয়ার্কার 50 ইউনিট তৈরি করেছে, মানে এটাকে বলা হয় অ্যাকচুয়াল আউটপুট। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল। and another worker has produced 40 units. ওই সেম অঙ্ক দি, সেম প্রথম অঙ্কটা, প্রথম অঙ্ক। আরে প্রথম 1 না 2 বল কত নম্বরটা দেখ, এই দেখ কোন নম্বর মনে পড়ছে? এই দেখ বল দেখি কত নম্বর অঙ্কটা করালাম এইমাত্র। এই যে এই দেখ সেম অঙ্ক দেখ, 3 এর অঙ্কটা তুলে দিয়েছি। 3 এর অঙ্কটা তুলে দিয়েছি, আবার বলে দিচ্ছি 3 এর অঙ্কটা তুলে দিয়েছি। কিন্তু এটা লিখবো না, ডাইরেক্ট অ্যান্সার করে দেবো, ঠিক আছে? এটা লিখবো না, যেহেতু আগে লেখা আছে। অ্যাকচুয়াল আউটপুট 50 ইউনিট। আরেকজন ওয়ার্কার করেছে কত? 40 ইউনিট। ঠিক আছে তো? ইফ ওয়েজ রেট বলেছে 20 টাকা করে, ঘন্টায় 20 টাকা করে দেয়। ঘন্টায় 20 টাকা করে দেয়। কি বলেছে? ইফ ওয়েজ রেট 20 পার আওয়ার, 1 ঘন্টায়। আর বলছে 4 পার ইউনিট অফ প্রোডাক্ট প্রডিউস। ঠিক আছে তো? দেন হোয়াট উইল বি দ্য ওয়েজেস অফ ওয়ার্কার আন্ডার পিস রেট সিস্টেম। কি বলেছে? পিস রেট সিস্টেম বলেছে। পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করো। পিস রেট সিস্টেম, পিস রেট নিয়ম কি শিখেছি? কতগুলো পিস তৈরি করেছিস? বল দেখে বল দেখি কতগুলো পিস তৈরি করেছিস, দেখে বল কতগুলো পিস করেছি বল। 50, একজন 50 আর একজন 40। দেখ না, আমি অঙ্ক পরে করছি, যা সেখানে লিখে দিচ্ছি আগে। ফর্মুলা পরে একজন 50 করেছে, একজন 40 করেছে, তাই তো? একজন 50 করেছে, একজন 40 করেছে। পিস, এক পিসের দাম কত? এক পিসের দাম কত? এই যে এখানে বলেছে and রুপিস 4 পার ইউনিট। 4 টাকা, 4 টাকা। তাহলে অ্যান্সার কত হলো? 200 আর 160। অ্যান্সার এসছে 200 আর 160। বুঝতে পেরেছিস? স্যার ফর্মুলা কি হবে? এর ফর্মুলা কি ছিল? ফর্মুলা মনে আছে? অ্যাকচুয়াল আউটপুট। লিখে রাখ ফর্মুলা, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। ঠিক আছে, অ্যাকচুয়াল আউটপুট বুঝতে পারলি ব্যাপারটা? তো অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। এবার লেখ, এখানে কি করলাম না, 50 ইনটু 4 200 আর 40 ইনটু 4 160। ক্লিয়ার হয়েছে? 17 নম্বরটা ক্লিয়ার হলো। 18 নম্বর বুঝতে পারছি, এটা 17টা করলি না? খাতায় করলি না এটা? সবই তো খাতায়। আমি আমি কেন করছি এখানে? আমার তো অপশন তো রাইট মারাই যাচ্ছে, আমি কেন করছি? আঠারো নম্বর বলবো? হয়েছে সবার করা? 18 নম্বরটা বলছে পিস রেট ওয়েজ পেমেন্ট মেথড আর অনলি টু। ও মানে কি বলছি জানিস তো? মানে আমরা কি করেছি, ওয়েজ পেমেন্টের দুটো মেথড, একটা টাইম রেট হয়, একটা টাইম রেট সিস্টেম, আর একটা পিস রেট সিস্টেম। পিস রেটের আবার দু রকম হয়, পিস রেট দু রকমের হয়, একটা অর্ডিনারি পিস রেট সিস্টেম, একটা ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। বলছে যে পিস রেট অফ ওয়েজ পেমেন্ট মেথড দু রকমের হয়, একটা হচ্ছে অর্ডিনারি পিস রেট আর একটা হচ্ছে তোর ডিফারেনশিয়াল পিস রেট। দেখ তোদের বইতে আমি প্রথম যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, একটা ক্লাসিফিকেশন একটা চার্ট করে দিয়েছিল। এই বইতে লেখা ছিল, দেখ বইতে লেখা ছিল, এই দেখ বইতে লেখা ছিল। এই দেখ পিস রেট সিস্টেমকে দুভাবে ভাগ করা যায়, একটা স্টেট পিস রেট, একটা ডিফারেনশিয়াল পিস। এখানে লিখেছে পিস রেট অফ ওয়েজ পেমেন্ট মেথড দু রকমের হয়। সেই দুটো মেথড কি? একটা অর্ডিনারি আর একটা স্টেট। অর্ডিনারি আর একটা স্টেট। স্টেট পিস রেট, একটা ডিফারেনশিয়াল পিস রেট। আর ডিফারেনশিয়াল তো দু রকমের, একটা টেলর আর একটা। এবার দেখ কি বলছে 19টা, হাউ মেনি রেটস আর স্টেটেড ইন টেলর। ও তো জানি, এই মাত্র বললাম টেলরের কটা রেটের কথা বলে, দুটো, একটা কি বিলো আর একটা অ্যাবাভ। বিলো আর অ্যাবাভ। বিলো আর হাই বলবি না, তাহলে লো আর হাই বলবি। হয়ে গেল এটা। 20 নম্বরটা, ইন হুইচ রেট দ্য ওয়ার্কার আর পেড ইন টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ইফ দে আর প্রডিউস লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আচ্ছা ভালো করে শুনবি, টেলরের কথা বলছে, ভালো করে ইংলিশটা পড়, কিচ্ছু না, একদম সোজা কথা বলেছে। বলছে আমরা মানে টেলর কি বলেছিল, কাকে কাকে অ্যাবাভ দেবো আর কাকে বিলো দেবো। 100 বা তার বেশি হলে অ্যাবাভ,
আর 100 বা 100 এর কম হলে বিলো। তাহলে এখানে কি বলতে চাইছে, বলছে ইন হুইচ রেট দ্য ওয়ার্কার আর পেড ইন টেলর ডিফারেন্সিয়াল পিসেট সিস্টেম ইফ দে প্রডিউস লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বুঝবি, স্ট্যান্ডার্ড প্রোডাকশনের চেয়ে কম করিস, জানিস? এই যে তোকে শেখালাম না, দেখাচ্ছি তোকে, এই মতো করালাম তো, তাহলে তুই দেখলে বুঝতে সুবিধা হবে। যেহেতু এখানেই করালাম টেলর, তাই তো এখানে খুঁজি টেলর। দেখ না, যে কোনো একটা ধর, এটাই ধর, এটাই ধরি, ধর এটাই দেখ, এটাই দেখ, এফিসিয়েন্সি লেভেল এটা বেরিয়েছে 75% বেরিয়েছিল, এটা 100% বেরিয়েছিল, আর এটা 125% বেরিয়েছিল। তাহলে কখন 100%-এর বেশি বেরোচ্ছিল বল দেখি? স্যার, কখন 100%-এর বেশি বেরোচ্ছিল? নিচে যদি কম হয়, তাই তো? তাই তো, নিচে যদি কম হয় তাহলে তো 100 বেশি বেরোচ্ছিল, 100 বা 100 বেশি। তো এখানে কি বলবি ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। ও তোকে এরকম অঙ্ক দেবে না, ঘুরিয়ে দিয়েছে কথাটা। বলছে দেখ ভালো করে শোন, বলছে ইফ দে আর প্রডিউস, মানে ওয়ার্কার প্রডিউস করছে লেস দ্যান স্ট্যান্ডার্ড, লেস দ্যান স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডের চেয়ে কম। বুঝতে পারলি? আমি তো লিখছি, ফর্মুলা লিখছি, ফর্মুলা বোঝাচ্ছি তোকে, শোন ফর্মুলা বোঝাচ্ছি। এখানে লিখছি এফিসিয়েন্সি লেভেল, বোঝ ব্যাপারটা কি বলতে চাইছে। এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। বলছে দে প্রডিউস মানে অ্যাকচুয়াল আউটপুট যদি কম হয় স্ট্যান্ডার্ডের চেয়ে, যদি অ্যাকচুয়াল কম হয়, সাপোজ ধর ওপরে ধর অ্যাকচুয়াল 10 আর নিচে ধর 15, তাহলে পার্সেন্টেজ কত বেরোবে? 100-র বেশি বেরোবে না কম বেরোবে? বল। আরে ভাই 10/15 কি মাথায় আছে বলতো? 10/15 ইন্টু 100 করে সবসময় কমই বেরোবে। 10/15 ইন্টু 100 করলে কত বেরোচ্ছে? 10/15 ইন্টু 100 করলে কত বেরোচ্ছে? 66.66%। এরকম বেরো। তাহলে এখানে বলেছে ওয়ার্কার প্রডিউস করে স্ট্যান্ডার্ডের চেয়ে যদি কম করে, স্ট্যান্ডার্ড যদি কম করে তাহলে সবসময় বিলোই বেরোবে, সবসময় বিলোই বেরোবে। আর বিলোতে কি দেবে? লো রেট দেবে। এটাই তো বলতে, এটা কি এখনো বুঝিস কি বলতে? এখনো বুঝিস না? ছুঁইছি দেয়নি কোশ্চেনটা, নর্মাল কথা বলেছে সুন্দর করে। এই তো স্টুডেন্ট কতটা বুঝতে পারছে কোশ্চেনটা, ইংলিশটা পড়ে মানেটা, তার উপর কিন্তু অ্যান্সারটা দাঁড়িয়ে গেল। যদি এটাই যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় পরীক্ষাতে, এটাই ঘুরিয়ে দিল, বললো যে ইফ দে প্রডিউস মোর দ্যান অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড যদি বেশি করে তখন হয়ে যাবে এটা হাই। বলছে হোয়াট এক্সট্রা পার্সেন্টেজ অফ ওয়েজেস, ঠিক আছে, a worker will get under merit multiple piece system if he produce more than standard production। বলছে কোনো, ভালো করে শুনবি, কোনো ওয়ার্কার যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশনের চেয়ে বেশি করে, তাহলে স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি করলে তখন কি হয়? এফিসিয়েন্সি লেভেল, আমার প্রশ্ন, এফিসিয়েন্সি লেভেল 100% কখন হচ্ছে? 100 এর বেশি কখন হবে? কে বেশি হতে হবে? এই এখানে লিখলাম, এখানে লিখলাম না, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে 100-র বেশি কখন হবে? 100-র বেশি কখন হবে? উপরে কত হতে হবে? উপরে যদি বেশি হয় তাহলে 100-এর বেশি, উপরে যদি বেশি হয়। তো বলছে হোয়াট এক্সট্রা পার্সেন্ট অফ ওয়েজেস ওয়ার্কার উইল গেট আন্ডার মেরিট মাল্টিপল পিসেট সিস্টেম ইফ হি প্রডিউস মোর দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কোনো ওয়ার্কার যদি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি প্রোডাকশন করে তাহলে তার এফিসিয়েন্সি লেভেল কত? 100-এর বেশি হবে, 100-এর বেশি হবে, তাই তো? আর মেরিট কি বলেছিল? 100-এর বেশি হলে কত পার্সেন্ট দেবে? 120%। কত পার্সেন্ট এক্সট্রা দেবে? 20% এক্সট্রা দেবে। তাহলে অ্যান্সার 20%। বুঝতে পারলি ব্যাপারটা? পরীক্ষায় কিন্তু অঙ্ক আসছে না, তুই কতটা ফর্মুলা ক্লিয়ার, কত বুঝতে পেরেছিস, অঙ্ক কত ভালো বুঝেছিস, তার উপরেই বেস করে কিন্তু এমসিকিউ। এরকমই এমসিকিউ দেয়, তুই দেখবি অঙ্ক কিন্তু খুব একটা থাকে না। এরকমই বুঝতে হবে। লাইনের মানে না বুঝতে পারলে বারবার করে জিজ্ঞাসা করি, বারবার করে আমি বোঝাবো, কিন্তু তোকে বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারলি কি বলছি? 22-এরটা। আর যদি বলি স্যার এরকম লাইন পড়ে তো আমি বুঝতে পারছি লাইনের মানে, তাহলে কিচ্ছু না। এই যে স্ট্যান্ড বলছে কি মোর দ্যান স্ট্যান্ডার্ড পড়ে, নিজের মন মতন একটা এক্সাম্পল তৈরি করি। মোর দ্যান স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়াল বেশি, নিজের মন মতন এক্সাম্পল করে নিবি, তাহলে তুই বুঝিয়ে যাবি, অত দরকার নেই। 22-এরটা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন আ স্পেসিফাইড টাইম পিরিয়ড 200 ইউনিট। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলছে 200 ইউনিট। ওয়েজ রেট পার ইউনিট মানে পিস রেট বলে দিয়ে 5 টাকা। ওয়ার্কার প্রডিউস 250 ইউনিট, ঠিক আছে তো? বল সবার প্রথম বল এফিসিয়েন্সি লেভেল বের করতে পারবি কি পারবি না? স্ট্যান্ডার্ড বলেছে 200 আর অ্যাকচুয়াল বলেছে 250, তাহলে এফিসিয়েন্সি লেভেল কত? 250/200। ফর্মুলা কি? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। তো অ্যাকচুয়াল তো 250/200, 250/200
200 ইন্টু 100 কত হচ্ছে 125%। তাহলে এখানে কত হবে এফিসিয়েন্সি লেভেল? 250 বাই 200। লিখে লিখে কর, লেখ এফিসিয়েন্সি লেভেল, ফর্মুলা লেখ এফিসিয়েন্সি লেভেল। অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল? 250 স্ট্যান্ডার্ড 200 ইন্টু 1 কত হচ্ছে 125%। তাহলে ওকে কত দেবে? 20% দেবে, এক্সট্রা 20% দেবে, তাই তো? তাহলে 20% দেবে, তাহলে অ্যাপ্লিকেবল পিসের কত হচ্ছে 5 ইন্টু 120% মানে কত? 6 টাকা। 6 ইন্টু 250 কত হচ্ছে? এই যে 250 ইন্টু 6 করলে হচ্ছে 1500 টাকা। ঠিক আছে? কেন 1500 টাকা পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। তাহলে প্রথমে লিখ এফিসিয়েন্সি লেভেল 125%, বেরোলো তো 125%। তারপর লিখবি অ্যাপ্লিকেবল পিস সেট 5 ইন্টু 120%, অ্যাপ্লিকেবল পিস সেট 5 ইন্টু 120% 6 টাকা। ঠিক আছে? তারপর কি লিখবি? নিচে লিখবি ওয়েজেস ইকুয়াল টু 250 ইন্টু 6। ঠিক আছে? ওয়েজেস ইকুয়াল টু 250 ইন্টু 6, 1500 250 ইন্টু 6 করলে ঠিক আছে তো? 23 টা। A worker is allowed 12 hours to do a job. এটা এফিসিয়েন্সি লেভেল বের করতে বলেছে, কিন্তু এখানে এফিসিয়েন্সি লেভেল কোন দিক থেকে বের করতে বলেছে? দেখ সময়ের দিক থেকে। সময় ফর্মুলা কি ছিল সময়ের দিক থেকে? স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড কত ছিল? স্ট্যান্ডার্ড 12, 12 বাই 10 ইন্টু 100 কত হচ্ছে 120%। ঠিক আছে? 12 বাই 10 ইন্টু 1, ঠিক আছে? 120%। এই যে তুই যে 23টা এমসিকিউ দেখলি না, এরকম এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে, এরকমই আসবে। 24 নম্বর কি বলছে? A worker is allowed to produce 400 unit of a product 8 hours. He produced 320 units of a product 8 hours. Efficiency level. ফর্মুলা কি? প্রোডাকশনের দিক থেকে বলি অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। বল অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল কত বল? অ্যাকচুয়াল 320। স্ট্যান্ডার্ড কত বল? স্ট্যান্ডার্ড 400। 320 বাই 400 ইন্টু 100 80% হচ্ছে। ঠিক আছে? 80% হয়ে গেল। 25 নম্বর কি বলছে? A worker is told to do a work in 6 hours. ঠিক আছে? ওয়ার্কারকে বলেছে দেখো তুমি 6 ঘন্টায় কাজটা নামাও, ও 5 ঘন্টায় কাজটা নামিয়েছে। ওয়ার্কার হি কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ লেস দ্যান 5 আওয়ার্স। ঠিক আছে? হোয়াট টাইপ অফ ওয়ার্কার হি ইজ, মানে ওয়ার্কারকে 6 ঘন্টায় কাজটা নামাতে বলছো, 5 ঘন্টায় নামিয়ে দিয়েছে। তাহলে ওয়ার্কার কি ভালো ভালো নাকি খারাপ বলবো না? মানে আমার প্রশ্ন হচ্ছে, যদি একটু ভালো করে বুঝিয়ে বলি, ওয়ার্কার দক্ষ না অদক্ষ? ওয়ার্কার এফিশিয়েন্ট নাকি ইনএফিশিয়েন্ট? এফিশিয়েন্ট। অবশ্যই এফিশিয়েন্ট। ধর একটা তোকে একটা অঙ্ক, ধর সবাইকে একটা অঙ্ক দিয়েছি, সবাইকে করতে দিয়েছি, টাইম দিয়ে সবাইকে 30 মিনিট, কেউ 20 মিনিটে নামিয়ে দিয়েছে, কেউ 25 মিনিটে নামিয়ে দিয়েছে, ঠিক আছে? কেউ 30 মিনিট নামিয়েছে, কেউ 40 মিনিট নামিয়েছে, কেউ 50 মিনিট নামিয়েছে। তাহলে যে 40 মিনিট 50 মিনিট নামিয়েছে সে তো অতটা দক্ষ নয়। যে 20 মিনিট নামিয়েছে সে প্রচুর দক্ষ, প্রচুর এক্সপার্ট, মানে খুব ফাস্ট। বুঝতে পারলি তো? মানে আমার কথা বুঝলি? কোম্পানি যখন কাজ হয়, কোনো ওয়ার্কারকে বলে তুমি 10 মিনিটে কাজটা করে দাও, ও কাজটা 6 মিনিটে করে দিয়েছে। আবার একজন ওয়ার্কার বলেছে 12 মিনিট, বল কে দক্ষ? 6 যে 6 না যে 12? 6। তাহলে এটাকে কি বলবো? হাইলি এফিশিয়েন্ট। বুঝিস তো? হাইলি এফিশিয়েন্ট। আর হাইলি এফিশিয়েন্ট হলো হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইজ ইন লেস দ্যান 5 আওয়ার্স। 5 ঘন্টারও কম সময় করেছে। বলছে 26 বলছে দ্য রেট অফ ওয়েজেস পার আওয়ার 40। এ তো কিছুক্ষণ আগেই বললি এটা। ইফ আ প্রোডাক্ট রিকোয়ার্স 6 মিনিটস প্রোডিউস। বলছে পিস রেট বের করো। পিস রেট বের করার ফর্মুলা কি বল দেখি? কি বলতে পারবি? পিস রেট বের করতে দেবে কিন্তু পরীক্ষা। বল পিস রেট বের করার ফর্মুলা কি ছিল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার 40 বলেছে, আর ইউনিট পার আওয়ার কত? 6 মিনিটে একটা করলে 60 মিনিটে করা 10টা। তাহলে 40 বাই 10 অ্যান্সার কত হলো? 4। বুঝতে পারলি? এই অ্যান্সারগুলো খুব ইম্পর্টেন্ট। 27 হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট when there is no control of the worker over the speed of work? বলছে ওয়েজ পেমেন্টের কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট যেখানে নো কন্ট্রোল অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারদের কোনো কন্ট্রোল নেই, ওভার দ্য স্পিড অফ ওয়ার্ক। ঠিক আছে? স্পিড অফ ওয়ার্কের উপর কোনো কন্ট্রোল নেই, মানে যে খুব তাড়াতাড়ি কাজ করে কন্ট্রোল নেই, টাইম নেই।
টাইম রেটে। 28 অ্যাকর্ডিং টু মেরিক মাল্টিপল পিসেট সিস্টেম হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি লেভেল অ্যাট হুইচ দ্য ওয়ার্কার গেটস 20%? এটা তো জানিস। বলছে মেরিকে কখন 20% দেবে? যদি কোনো ওয়ার্কার 100% এর বেশি এফিসিয়েন্সি দেখায়। তাই কি লিখেছে? মোর দ্যান 100%। বোঝা গেল কি বললাম? 29 স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যালাউড ফর আ জব টু ওয়ার্কার্স 8 আওয়ার্স। ও 10 ঘন্টায় কাজটা নামি এফিসিয়েন্সি লেভেল বের করা ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড কত ছিল বল? স্ট্যান্ডার্ড কত ছিল? স্ট্যান্ডার্ড কত? 8 ঘন্টা। আর অ্যাকচুয়াল কত? 10 ঘন্টা ইনটু 100 কত হচ্ছে? 80%। ক্লিয়ার হয়েছে? 30 নম্বর। রেট অফ ওয়েজেস পার আওয়ার। রেট অফ ওয়েজেস পার আওয়ার বলেছে 60। 1 ইউনিট। এ তো এইমাত্র বললো পিস রেট, এইমাত্র বললো পিস রেট বের কখনো কি? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল? 60। আর ইউনিট পার আওয়ার কত লিখলাম? 6 লিখলাম। কেন 6 বুঝেছিস তো? 10 মিনিটে একটা করলে 60 মিনিটে 6টা। তাহলে অ্যান্সার কত হলো? 10। 31। টাইম অ্যাজ দ্য টাইম বুকিং 48 ঘন্টা। এটা অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমায় বুঝিয়ে দিচ্ছি। টাইম অ্যাজ পার টাইম বুকিং বলেছে তোর, দুটোই বুকিং বলেছে। একটা কিপিং হবে, একটা বুকিং হবে। দাদা 1 মিনিট। কত নম্বর কোশ্চেন? 31 নম্বর কোশ্চেন। গুগল দিয়ে কোশ্চেন আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ? কিপিং মাইনাস বুকিং হবে, হ্যাঁ? বুকিং এটা কিপিং হবে। এই জায়গাটা কিপিং হবে। এটা ভুল লেখা ছিল, কিপিং হবে। তোর বইতে কি লেখা ছিল দেখতো? তোর বইতে 31 সেন্টটা সময়রেখা অনুযায়ী সময় 48 ঘন্টা, সময় আরোগ্য নিয়ন্ত্রণ সময় 42 ঘন্টা। কিপিং আর বুক। কিপিং ছিল 48 ঘন্টা, বুকিং হচ্ছে 45 ঘন্টা। ঠিক আছে? না, ঠিকই আছে। এটাই হবে, ঠিক আছে। আচ্ছা দেখ শোন, ভালো করে শুনবি। আইডিল টাইম হচ্ছে আগের চ্যাপ্টারে আছে। আইডিল টাইম মানে অলস সময়। অলস সময় কাকে বলে? এদের বোঝাচ্ছে অলস সময় কাকে বলে। তাহলে বলছি অলস সময় কাকে বলে। ধর কোম্পানিতে কাজে এসছে, ওয়ার্কাররা কাজ করতে এসছে, কাজের টাইম ধর সাপোজ ধর সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। বুঝলি তো? সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি কাজের সময়। কিন্তু ওরা কি সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি টানা কাজ করে ওয়ার্কাররা? দুপুর 2টো থেকে 2:30 অবধি একটা কি টাইম দেয়? টিফিন টাইম দেয়। তো এই সময় তো কাজ করে না।
কিন্তু এই আধ ঘন্টার টাকা কি কোম্পানি মালিক কেটে নেয়? তাহলে এই সময় পেমেন্ট করে, এই সময়টাকে বলা হয় অলস। বুঝতে পারলি তো? যেই সময় কোম্পানির কোনো কাজ হলো না, যেই সময় কোম্পানির কোনো নিট কাজ হলো না কিন্তু কোম্পানি পেমেন্ট করবে, এই পেমেন্টটাকে বলা হয়, এই সময়টাকে বলা হয় অলস সময়, আইডিল টাইম। ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা উদাহরণ বলি, একটা উদাহরণ বললাম, আরেকটা উদাহরণ। ধর বড়, বড় কোম্পানি যেমন কাজ হয় না, কোম্পানির একটা গেট থাকে, যে বড় গেট থাকে ওখান দিয়ে ঢুকে কাজে। এইবার যেখানে বড় গেট আর কারখানা যেখানে থাকে না, ওই গেট থেকে কারখানায় যেতে ৫ মিনিট হেঁটে যেতে হয়, ৫ মিনিট। অনেক বড়, বড় কোম্পানি দেখেছিস তো? বুঝতে পারছিস তো কি বলছি? ওই সিনেমা-টিনেমায় দেখায় প্রচুর। যে ওই গেট খুললো, গেট থাকলো। যেখান থেকে কারখানা, এবার ওখান থেকে যেখানে গেট থাকে সেখানে হাজিরা খাতা থাকে। হাজিরা খাতা বুঝিস তো? দেখবি একজন লোক বসে থাকবে, পুরো হাজিরা খাতায় অ্যাটেন্ডেন্স থাকবে। ওখানে ওর এন্ট্রি হয়ে গেল, ঢুকে গেল, এন্ট্রি হয়ে গেল। এইবার কারখানায় যেতে ওর ৫ মিনিট সময় লাগে। এই যে ও তো এন্ট্রি হয়ে গেল, কিন্তু যেতে ওর ৫ মিনিট সময় লাগলো। ঠিক আছে? তাহলে ৫ মিনিটটা যেতে সময় লাগলো, কোম্পানি কি ৫ মিনিট ওর থেকে কাজ পেল? ৫ মিনিট কাজ পেল না। এটাও অলস সময়। এটাও অলস সময়। বুঝতে পারছিস তো? তারপর গেল, ড্রেস-ফ্রেস চেঞ্জ করলো, ফ্যাক্টরিতে যে একটা ওয়ার্কার বা লেবার ড্রেস চেঞ্জ করলো, ওখানেও সময় নষ্ট হলো। এইগুলো সব কিন্তু অলস সময়ের মধ্যে পড়ছে। বুঝতে পারছিস তো? পরে কিন্তু আরো সব বলবো অলস সময় যখন পড়বো। বাট আমি তোকে জাস্ট এই অঙ্কটা করার জন্য যেইটুকু জানার দরকার সেইটুকু বললাম। আরো বড়। অলস সময় অনেক বড় কনসেপ্ট। বললাম। আচ্ছা। তারপর অনেক হয় কারখানায় লক আউট হয়ে যাওয়া, অনেক কিছু হয়। বলবো সব। বলছে কি টাইম অ্যাজ পার টাইম কিপিং ৪৮ ঘন্টা। আর টাইম বুকিং ৪৫ ঘন্টা। মানে কোম্পানিতে ওই ৪৮ ঘন্টা ওই ওয়ার্কারের আ মানে কিপিং মানে খাতায় লেখা আছে ৪৮ ঘন্টা। কিন্তু টাইম বুকিং হয়েছে কত? ৪৫ ঘন্টা। তাহলে কত ঘন্টা কোম্পানি ওর থেকে কাজ পায়? স্যার তাহলে তো ৪৪ ঘন্টা হচ্ছে। হ্যাঁ, বল। ৪৪ ঘন্টা হচ্ছে। সে দেখে নাও, কিছু হয়তো ভুল আছে, আমি দেখে নিচ্ছি। না বাদ দেন, আগে বোঝ না। কিপিং ৪৮ ঘন্টা আর বুকিং হয়েছে কত? ৪৫ ঘন্টা। মানে ওয়ার্কার ধর কোম্পানিতে ৪৫ ঘন্টা কাজ করেছে। নেট কাজ কোম্পানি ওর থেকে পেয়েছে, ৪৫ ঘন্টা কাজ পেয়েছে। কিন্তু ৪৮ ঘন্টা ও ধর ফ্যাক্টরিতে অ্যাটেন্ড ছিল, অ্যাটেন্ড। বুঝতে পারলি গল্পটা? নাকি বুঝিস? না, বুঝতে পারলি তো? ফ্যাক্টরিতে নেট ও ছিল ফ্যাক্টরির মধ্যে ৪৮ ঘন্টা, ও নিজে ছিল ৪৮ ঘন্টা। কিন্তু ওর থেকে কোম্পানি কাজ পেয়েছে ৪৪ বা ৪৫, যাই পেয়েছে। আমি এখানে ৪৪, আচ্ছা ৪৪ বলি, ৪৪ ঘন্টা কাজ পেয়েছে। তাহলে কোম্পানি ওর থেকে কত ঘন্টা কাজ পায়নি? ৪ ঘন্টার কাজ পায়নি। ৪৪ এর যদি ৪৪ হয় তাহলে তো ৪ ঘন্টার কাজ পায়নি। তাহলে এই যে ৪ ঘন্টার কাজ পায়নি, কোম্পানি ৪ ঘন্টার টাকাটা দেবে কি দেবে না? দিতে হবে। কারণ এই ৪ ঘন্টা কি, ওই যে বললাম অলস সময়, অলস সময়ের টাকা দিতে হয়। অলস সময়ের টাকা দিতে হয়। ৪ ঘন্টা টাকা দেবে। এবার ১ ঘন্টায় যদি রেট ৳৪০ করে হয়, ঠিক আছে? ১ ঘন্টায় যদি রেট ৳৪০ আচ্ছা, একটু দেখি বইতে কি লেখা আছে? বইতে কি লেখা আছে তুই কত নম্বরটা বল এটা? ৩১০০। এটা ৳৬০ হবে তাহলে। তাহলে এটা ৬০ ৪০ হবে, এটা ৳৬০ হবে। ঠিক আছে? তাহলে কত? ৪ × ৬০ কত? ২৪০। বুঝতে পারলি কি করে ২৪০ হলো? এখানে ফর্মুলা লিখে নে, নতুন ফর্মুলা লেখ, ফর্মুলা লিখে নে। এই ফর্মুলা লিখে নে। নতুন একটা ফর্মুলা আসলে লেখ, আইডিয়াল টাইম লেখ। আইডিয়াল টাইম লেখ, এই ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ। আইডিয়াল টাইম ইকুয়াল টু টাইম কিপিং। লেখ টাইম কিপিং মাইনাস টাইম বুকিং। কিপিং মাইনাস বুকিং। লেখ টাইম কিপিং মাইনাস টাইম বুকিং। কিপিং মাইনাস বুকিং। বুঝেছিস তো? কিপিং মাইনাস বুকিং। কিপিং কত ছিল? কিপিং বল ৪৮ আর বুকিং ৪৪। কত হলো? ৪ ঘন্টা। আর ১ ঘন্টা ৳৬০ করে হলে কত হচ্ছে? ২৪০ টাকা। ক্লিয়ার হলো? পুরোটা করে নে। হয়েছে পুরো? করে নে। হয়েছে? নেক্সট ৩২। বলছে টাইম অ্যালাউড টু ডু আ জব ইজ 40 আওয়ার্স। টাইম অ্যালাউড কত বলেছে? ৪০ ঘন্টা। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি অফ এ ওয়ার্কার হু হ্যাজ কমপ্লিটেড আ জব ওয়ার্ক আউট 125%। তবে টাইম অ্যালাউড কত বলেছে বল? ৪০ ঘন্টা। ঠিক আছে? টাইম অ্যালাউড ৪০ ঘন্টা বলেছে। আর এফিসিয়েন্সি লেভেল বলে দিয়েছে কত? ১২৫ ঘন্টা। টাইম টেকেন কত? ফর্মুলা লেখ, এটা করতে হবে তোকে না নিচে? লেখ।
এখানে লিখ এফিসিয়েন্সি লেভেল, লিখ এটা লিখ অঙ্কটা লিখ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি ছিল টাইমের দিক থেকে? টাইম অ্যালাউ বাই টাইম টেকেন ইন্টু 100। ঠিক আছে তো, কত বলেছিল পার্সেন্টেজ? 125%। তাহলে 125, এই 100টাই দিকে নিয়ে আসলে কত ভাগ 100 হয়ে গেল। টাইম অ্যালাউড কত বলেছে? 40। টাইম টেকেন বলেনি, বের করতে পারবি অ্যান্সারটা? তাহলে কত? 40 ইন্টু 100 বাই 125। তাহলে টাইম টেকেন কত হচ্ছে? 40 ইন্টু 100 বাই 125, 32। বুঝলি 32 কি করে বেরোলো? করে দেখালাম অঙ্কটা। দেখো 32ই বেরিয়েছে। বুঝলি 32 কি করে বেরোলো? ঠিক আছে, হয়ে গেল। করেছি এটা। 33, প্রোডাকশন ইজ নট পসিবল উইদাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ফলোইং। বলছে একটা ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার প্রোডাকশন করতে পারবে না, একটা ফ্যাক্টরি ওয়ার্কার প্রোডাকশন করতে পারবে না কি না থাকলে? উইদাউট ইউজ, যদি ম্যাটেরিয়াল না থাকে, যদি কোম্পানিতে ফ্যাক্টরিতে, যা আমি আমার ফ্যাক্টরিতে এখানে পেন তৈরি হয়, পেন তৈরি করতে কি লাগবে? কাঁচামাল লাগবে, কাঁচামালই নেই, ওয়ার্কাররা পেন তৈরি করতে পারবে? ঠিক আছে, আর কাঁচামাল আছে, লেবার নেই, পেন তৈরি হবে? তাহলে কি কোন দুটো জিনিস দরকার? র ম্যাটেরিয়াল আর লেবার। বুঝতে পারি পয়েন্টটা কি বলতে চাইছে? আশা করি বুঝতে পেরেছি। এটা এমন কিছু ব্যাপার নয়, বোঝানোর ব্যাপার নয়, নর্মাল ব্যাপার। ঠিক আছে, তাহলে তোর ফ্যাক্টরি আছে যেখানে তৈরি হয়, তার আগে তোর ফ্যাক্টরি ফার্নিচার তৈরি হয়, ফার্নিচার তৈরি করতে কি লাগবে? কাঠ লাগবে, কাঠ নেই ফার্নিচার তৈরি হবে? আবার কাঠ আছে, লেবার নেই, ফার্নিচার তৈরি হবে? হবে। তার মানে দুটো জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, র ম্যাটেরিয়াল আর লেবার। বলছে ওয়ার্কার আর নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইফ দে গেট। আচ্ছা, ওয়ার্কাররা যদি, ওয়ার্কারদের যদি কম পেমেন্ট করিস তাহলে ওয়ার্কাররা কাজে উৎসাহ দেখাবে? আর ওয়ার্কাররা যদি বেশি পেমেন্ট করিস তাহলে ওয়ার্কাররা কাজে উৎসাহ দেখাবে? তার মানে কি হবে অ্যান্সারটা? বলছে ওয়ার্কার আর নট ইন্টারেস্ট, ওয়ার্কাররা কাজে কখনো ইন্টারেস্ট থাকবে না যদি তারা লোয়ার রেট পায়, কম রেট। 35, বলছে হাউ মাচ কোয়ান্টিটি উইল বি পসিবল টু বি প্রডিউস উইথ দ্য সেম নাম্বার অফ ওয়ার্কার ইফ দেয়ার এফিসিয়েন্সি ইজ ইনক্রিজ। বলছে হাউ মাচ কোয়ান্টিটি উইল বি পসিবল, ঠিক আছে, টু বি প্রডিউসড, ঠিক আছে, উইথ দ্য সেম নাম্বার অফ ওয়ার্কার, সেম নাম্বার অফ ওয়ার্কার্স ইফ দেয়ার এফিসিয়েন্সি ইনক্রিজ কম্পারেটিভলি হায়ার কোয়ালিটি। বলছে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পেলে, ঠিক আছে, একই সংখ্যক শ্রমিক দিয়ে, ঠিক আছে, কত পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হবে? তুলনামূলক বেশি পরিমাণ পণ্য, মানে লাইনের মানে বলতে পারিস তো? ধর আগে যা ওয়ার্কার, বলছে আগে যা ওয়ার্কার ছিল, আগে কোম্পানিতে যা ওয়ার্কার ছিল, ওয়ার্কার সেমই আছে, কিন্তু ওয়ার্কারদের এফিসিয়েন্সি বেড়ে গেছে। তো ওয়ার্কারদের এফিসিয়েন্সি বেড়ে যায়, তাহলে প্রোডাকশন আগে যাও, তখন প্রোডাকশন কি হবে? বেশি হবে না কম হবে? আশা করি বুঝতে পেরে, এটাই বলতে চাইছি। The study required to be conducted in a scientific way to determine the standard time of a work in selecting the wage payment system of the workers. এটা একটা থিওরি কোশ্চেন। বলছে কি শ্রমিকদের পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা নির্বাচন করতে বিজ্ঞানসম্মত উপায় যে নিরীক্ষা করিয়ে আদর্শ কাজের সময় স্থির করতে তাকে বলে সময় নিরীক্ষার গতি নিরীক্ষা। ঠিক আছে তো, টাইম স্টাডি, ঠিক আছে, আর মোশন স্টাডি। এটা মনে পড়ে সাইন্টিফিক ম্যানেজমেন্ট পড়েছিলাম বিজনেস স্টাডিজে, সেকেন্ড চ্যাপ্টারে মনে ছিল। এফ.ডব্লিউ. টেলর, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ এ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। একটা ভালো ওয়েজ পেমেন্ট সিস্টেমের ভালো মানে বৈশিষ্ট্য কি? উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য কি? ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা বৈশিষ্ট্য, অ্যাক্সেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা বৈশিষ্ট্য, সিম্পলিসিটি, সহজ বৈশিষ্ট্য, তিনটেই ঠিক। দ্য প্রিন্সিপাল টু বি কনসিডার ইন দ্য ডিটারমিনেশন অফ ওয়েজেস, ঠিক আছে তো? তার মানে দ্য প্রিন্সিপাল টু বি, কোন প্রিন্সিপালকে কনসিডার করা হয়, ঠিক আছে, ওয়েজ ডিটারমিন করার জন্য? মিনিমাম ওয়েজ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, লেবার টার্নওভার, সব কটাই কিন্তু কনসিডার করা হয়। 39, with the help of which of the following matter relating to wage between owner and the worker engaged are finalized, ঠিক আছে তো? বলছে উইথ দ্য হেল্প অফ হুইচ অফ দ্য ফলোইং ম্যাটার রিলেটিং টু ওয়েজেস বিটুইন, মালিকের সাথে শ্রমিকদের
ঠিক আছে, একটা ফাইনালাইজড হয় কি নিয়ে, একটা এগ্রিমেন্ট হয়, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। এই যে এখানে বলেছে দেখ, বলছে যার মাধ্যমে কারখানার মালিক ও নিযুক্ত শ্রমিকের মধ্যে একটা পারিশ্রমিক বিষয় স্থির হয়, কি একটা চুক্তির মাধ্যমে ঠিক হয় আর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। 40 the formula which is used to pay wages to the worker on the basis of peace, on the basis of peace ordinary time rate system of wage payments, মানে অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ওয়েজেস বের করার ফর্মুলা কি? অর্ডিনারি টাইম রেট সিস্টেম ফর্মুলা ওই টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে অর্ডিনারি পিস ফর্মুলা। সেকেন্ডেরটা টাইম টেকেন অফ বাই দ্য ওয়ার্কার, ওয়ার্কাররা কাজটা কত সময় নিয়েছে ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, মানে এক একটা ঘন্টায় কত করে দিচ্ছে। The method of wage payment is appropriate, কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট ফর হুইচ জব হোয়ার মোর এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার্স টাইম রেট, এফিসিয়েন্সি দেখাতে গেলে কিন্তু টাইম রেট। 42 the method in which the basis of wage payment is quantity of production is known as, কোয়ান্টিটি অফ প্রোডাকশন, যখন তুই তোর প্রোডাকশনের কোয়ান্টিটি দেখতে চাস, কোয়ান্টিটি বাড়াতে চাস, কোয়ালিটি বলেনি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি হলে পিস রেট, কোয়ান্টিটি হলে পিস রেট, পিস রেট মানে স্টেট পিস রেট। 43 the method in which the wages rate, পিস রেট মানে তো কি বলবো, দেখ মানে কি লেখা আছে, কোন পয়েন্টটা? ফার্স্ট পয়েন্টটা কি লেখা আছে, সরল, হ্যাঁ পরিমাণ বিল। The method in which the wage rate of the workers cannot be determined on the basis of hour or week or month, বলছে কোন মেথডটা বেস্ট, কোন মেথডটা বেস্ট in which the wage rate of the worker cannot be determined on the basis, মানে সময়, দেখ যখন সময়ের বেসিসে ওয়ার্কারদের পেমেন্ট করি তখন কোন মেথডটা বেস্ট, টাইম রেট। তা বলছে সময়টা কোনো গুরুত্বপূর্ণ নয়, বলছে ক্যান নট বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ আওয়ারের করবো না, উইকে করবো না, মান্থে করবো না, তখন কোনটা স্টেট পিস রেট। 44 the formula which is used to pay wages of the worker on the basis of piece or quantity, তার মানে তো এটা বললাম আগে পিস রেট বের করার ফর্মুলা কি বললাম, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট আর একটা টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। দেখ সিটটা হবে, প্রথমটা বলেছে কোয়ান্টিটি প্রডিউস বাই দ্য ওয়ার্কার ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ প্রোডাকশন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। সেকেন্ডটা বলছে টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, তো বুঝতে পারলে সি অ্যান্সার হবে, এটা আগেও বলেছি। 45 হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ মোর অ্যাকসেপ্টেবল, কোন মেথডটা ভালো, বেস্ট কোনটা, তোকে যদি বলে টাইম আর পিস মধ্যে কোনটা বেস্ট, ঠিক আছে, বলছে হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ মোর অ্যাকসেপ্টেবল when quantity of production can be measured in any number। দেখ তুই যেটা বললি কোন মেথডটা বেস্ট, টাইম রেট, একদম ঠিক, কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে দিত, কোন মেথডটা মোর অ্যাকসেপ্টেবল when quantity of production can be measured in number or any other unit, সেক্ষেত্রে বেশ। বুঝতে পারলি তো কেন পিস রেট বলছে, তোকে তুই তুই কতগুলো ইউনিট তৈরি করে মেজার করতে চাস, সেটা কোনটা বেস্ট, পিস রেট। The method in which no payment is made for ideal time, বলছে নো পেমেন্ট ইজ মেড ফর আইডিয়াল টাইমের জন্য। আচ্ছা দেখ ভালো করে বুঝিস কিন্তু আইডিয়াল টাইম, কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করতে এসছে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি কাজ করবে, এবার তার 2টো থেকে 3টে অবধি ওদেরকে টিফিন টাইম, ওই 1 ঘন্টা কাজ করা হলো, এর জন্য পেমেন্ট করতে হবে। এটা কোন মেথডে হয়, টাইম রেট না পিস রেট বল দেখি? পিস রেট তো সমস্যাই নেই, পিস রেট হয়, তুমি পিস রেট আইডিয়াল টাইমের কোনো প্রশ্নই উঠছে না, তুমি পিস করো টাকা পাও, তার মানে আইডিয়াল টাইম কোথায় হয়, টাইম রেটে, পিস রেটে কিন্তু হয় না। এখানে দ্য মেথড ইন হুইচ নো পেমেন্ট, আইডিয়াল টাইমের জন্য পেমেন্ট করবো না, কোন মেথডে, কোন মেথডে, পিস রেট। 47 the method in which worker will be paid wages only if they work and will not get wages, ঠিক আছে তো, বলছে মেথডের নাম বলো, ওয়ার্কারদের ওয়েজেস পেমেন্ট করে অনলি ইফ দে ওয়ার্ক, সে যদি কাজ করে তাহলে ওয়েজেস পেমেন্ট করা হবে, and will not get wages if they know, কাজ করলে ওয়েজেস দেবো, কাজ না করলে ওয়েজেস দেবো না, কাজ করলে ওয়েজেস দেবো, কাজ না করলে ওয়েজেস দেবো না। আবার বলছি কাজ করলে টাকা দেবো, কাজ না করলে টাকা দেবো, এটা কোথায়, পিস রেট, পিস রেটটাই বলেছে, টাইম রেটে কাজ না করলেও টাকা দেয়, কাজ না করলেও টাকা দেয়, পিস রেটে সরি টাইম রেটে কাজ না করলে টাকা দেবে না, কাজ না করলেও টাকা দেয়। তুই দেখ কোম্পানিতে কাজ করতে গেছিস, ধর এই যে বললাম আইডিয়াল টাইম, কাজ করে টাকা দেবে না, টাকা দিচ্ছে।
আবার তার অনেক বড় বড় কোম্পানি আছে, তার কোনো ওয়ার্কার তার 1 দিন বা 2 দিন ছুটি করলো, কাজ করলো, তার টাকা দেয় না? টাকা কেটে নেয়? অনেক জায়গায় কাটে, কিন্তু অনেক জায়গায় কাটে না। ঠিক আছে যাও, ওর সমস্যা, শরীর খারাপ ছিল, টাকা দিয়ে দিল। তাহলে ওটা কি? টাইম রেটে এইটা হয় না, এটা পিস রেটে হয়। পিস রেট কি বলছে? কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। এটা কোন পিস রেট সিস্টেম? টেলর সিস্টেম, দুটোই হবে। বোথ এ এন্ড বি। 48। A good wage payment system has the following characteristic. একটা ভালো ওয়েজ পেমেন্ট আগেই বলেছি, অ্যাক্সেপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর সিম্পলিসিটি। 49. The method of wage payment in which the length of the time of work is not given due to importance. বুঝে ওয়েজ পেমেন্টে যে মেথড গুলো আছে না, বুঝে ইন হুইচ দ্য লেন্থ অফ টাইম অফ ওয়ার্ক ইজ নট গিভেন, ঠিক আছে, কোয়ান্টিটিতে লেন্থ অফ, দেখ টাইম কখন দরকার হয়? টাইম রেট টাইম দরকার হয়, পিস রেট থোড়া টাইম দরকার হয় না। ঠিক আছে, লাস্ট কোশ্চেন পর 50 নম্বর কোশ্চেনটা, হাউ মেনি রেট আর মেনশন, এটা আগে টেলারের পর কোনো পিস রেট কথা বলে, দুটো একটা হাই রেট, একটা দেখে 50 অব্দি ধরা না। 140টা কোশ্চেন আছে, পরের দিন 90টা কোশ্চেন ধরো।